আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন, নির্বাচন হবে ঐতিহাসিক, নির্বাচন হবে এমন যে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ দেখে অবাক হয়ে যাবে, অবাক হয়ে তাকিয়ে থাকবে যে বাংলাদেশ এরকম একটা নির্বাচন করেছে। এই কথার আসলে উদ্দেশ্যটা কি, এই কথার আসলে কারণটা কি, এর গোপন কি কৌশল তাদের হাতে আছে, বা নির্বাচনটা কিরকম তারা করতে চাচ্ছে, বা কিভাবে নির্বাচন করলে সেটা ঐতিহাসিক হবে, বা কিভাবে নির্বাচন করলে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে, মানুষ আশ্চর্য হয়ে যাবে, এইগুলো নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো এবং এর ভিতরে যে গোপন রহস্যটা কি সেটা দেখার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে বলবো যে আমার দেশে আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এবং আমার এই ভিডিওগুলো আপনারা দেখবেন। যথাসময়ে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ দিয়ে থাকি, সেগুলো আপনাকে দেখার জন্য অনুরোধ রইল। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিভিন্ন সময় বিভিন্ন ভাষণে তিনি বলেছেন এবারের নির্বাচন হবে একটা ঐতিহাসিক নির্বাচন, এবারের নির্বাচন দেখলে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে, সারা পৃথিবীর মানুষ অবাক হয়ে যাবে। আসলে এই কথার কারণটা কি আছে এই নির্বাচনের ভিতরে? এর আগে তো কোনো নির্বাচন কমিশন কিংবা এর আগে কোনো সরকার প্রধান তো এরকম কথা বলে নাই যে শেখ হাসিনার আমলে যে ঐতিহাসিক নির্বাচন করেছে, মানুষ ছাড়া রাতের ভোট, আমি ডামি নির্বাচন, তাও তো সে এই ধরনের কথা বলে নাই। তার নির্বাচনগুলো ঐতিহাসিক ছিল, শেখ হাসিনার নির্বাচনগুলা, যেটা ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কেন এই কথা বলেছেন? কিন্তু নির্বাচনের মাঠে যেরকম হওয়া উচিত ছিল সেরকম তো আমরা দেখতে পাচ্ছি না। সেই নির্বাচনের আগে যে একটা আমেজ থাকে, যে একটা উৎসব থাকে, মানুষের ভিতরে যে উৎসাহ উদ্দীপনা থাকে, মানুষের ভিতরে যে চাঞ্চল্যতা থাকে, তার তো কোনো কিছুই তেমন একটা দেখা যাচ্ছে না। কী কারণে দেখা যাচ্ছে না? তাহলে সেই নির্বাচনটা কেন ঐতিহাসিক হবে? তাহলে সেই নির্বাচনটা কেন অবাক হয়ে থাকবে মানুষ? কি আছে এর পিছনে কারণ? এখন আগে দেখা যেত নির্বাচন আসলে বাংলাদেশে বিএনপি একটি শক্তিশালী সংগঠন, যেটা আওয়ামী লীগ বা ভারতের বিরুদ্ধে তার প্রভাব পড়তো, বা আওয়ামী লীগ বা ভারতের বিরুদ্ধে রাজনীতি করাই হচ্ছে বিএনপির রাজনীতি, এবং আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে রাজনীতি করেই বিএনপির উত্থান হয়েছে। সেই অনুযায়ী আরেকটা শক্তিশালী সংগঠন ভারতের আশীর্বাদপুষ্ট আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ এবং বিএনপি যখন মাঠে থাকতো তখন দেশের ভিতরে একটা চরম উত্তেজনা উদ্দীপনা কাজ করতো যে নির্বাচনে কে জিতবে কে হারবে এরকম। তা এখন আওয়ামী লীগ তো নাই, তাদেরকে তো মাঠ থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, এবং আর বিএনপিকে দেখলে মনে হয় গায়ে জ্বর, মনে হয় বিএনপি অসুস্থ। কি জানি কি একটা অদৃশ্য কারণে, কি একটা অদৃশ্য শক্তির ছায়ার কারণে, বা কি কারণে তারা এরকম যে গায়ে মনে হয় জ্বর এইরকমের একটা ভাব বিএনপি। এবং জনাব তারেক রহমান তিনি দেশে আসতে পারতেছেন না। তিনি আবার বলেছেন যে এর সব কিছু খোলসা করে বলার মতো ব্যাপার না। তাহলে আসল ব্যাপারটা কি? আর এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে ঐতিহাসিক নির্বাচন হবে, এর কারণটা কি? আমরা যদি একটু খতিয়ে দেখি, আমরা যদি রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তাদের কথাগুলো দেখি, আমরা যদি বিভিন্ন টক শোতে দেখি, প্রত্যেকেই বলতেছে যে নির্বাচন খুব একটা ভালো হবে না বা গ্রহণযোগ্য হবে না, এরকম কথাই সবাই বলতেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি বলতেছেন যে ঐতিহাসিক নির্বাচন হবে। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে 2008 সালের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আপনারা জানেন শেখ হাসিনা এক ভাষণে বলেছিলেন যে 2008 সালের নির্বাচনে যে 27টা আসন দেওয়া হয়েছিল বিএনপিকে, তা না দিলেও পারতাম, সে ক্ষমতাও তার হাতে ছিল। তাহলে 2008 সালে কি নির্বাচন হয়েছিল, না কোনো পাতানো খেলা হয়েছিল? বিভিন্ন সময় বিভিন্ন টকশোতে বিভিন্ন বক্তারা 2008 সালে নির্বাচন নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছেন, এবং বিভিন্ন বক্তারা বলেছেন যে এই নির্বাচন নিয়েও তাদের বিতর্ক আছে, 2008 সালের নির্বাচন নিয়েও বিতর্ক আছে।
তা আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, 2008 সালে যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে শাসনামল আর সেই আমলে যে আইনগুলো করেছিলেন, যে নির্বাচনের ব্যবস্থা করেছিলেন, সেগুলোর দিকে যদি একটু তাকাই তাহলে আমরা দেখতে পাই যে সেখানেও বিএনপির হাত পা বেঁধে একরকমভাবে বিএনপির হাত পা বেঁধে জোর করে নির্বাচনে নেওয়া হয়েছিল এবং সেখানে বিভিন্ন রকমভাবে আইন করে বিএনপিকে বিভিন্ন রকমভাবে আটকিয়ে দেওয়ার জন্য তাদের যত রকম কৌশল ছিল সব কিছুই তারা সেদিন করেছিলেন। তারই ধারাবাহিকতা অনুযায়ী শেখ হাসিনা তার ভাষণে এই কথাটা বলেছিলেন, সেগুলোই বোঝা যায়। তার ভিতরে নির্বাচন 2008 সালে নির্বাচনের আগে যে পরিবেশ ছিল, একটা ভীতিকর পরিবেশ ছিল, একটা ভয়ের পরিবেশ ছিল এবং সর্বশেষে যে আইনটা করেছিল সেটা হচ্ছে যে সাংবাদিকরা কোনো নির্বাচনের কোনো কেন্দ্রের ভোট আগে থেকে প্রকাশ করতে পারবে না বা কোনো রেডিওতে টিভিতে তা আগে ঘোষণা দিতে পারবে না কোন কেন্দ্রে কোন প্রার্থী কত ভোট পেয়েছে। এটা শুধুমাত্র নির্বাচন কমিশন তারা এইটা ঘোষণা দেবে। তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে আসলে নির্বাচনটা কোন দিকে যাচ্ছে, কি হবে। কারণ যেহেতু সাংবাদিকরা উন্মুক্তভাবে তা যদি ঘোষণা করতে না পারে, জানাতে না পারে, তাহলে মানুষ জানবে কিভাবে কোন কেন্দ্রে কত ভোট কে কোন দল পেয়েছে। তাহলে তো মানুষ হিসাব রাখবে যে অমুক আসনে অমুক প্রার্থী এত লক্ষ ভোট পেয়েছে, অমুকের বিরোধী এত লক্ষ ভোট পেয়েছে, এগুলো মানুষ হিসাব রেখে তা বলে দিতে পারবে। সেই জন্য নির্বাচনের ব্যালট বাক্সগুলো ক্যান্টনমেন্টে নিতে হবে এবং কোনো নির্বাচনের ফলাফল কোনো সাংবাদিক বা কোনো পত্রিকা বা কোনো টিভি স্টেশন আগে থেকে প্রচার করতে পারবে না, এই ধরনের একটা আইন করা হয়েছিল। এবং সেই অনুযায়ী দেখা গিয়েছে সেই নির্বাচনে বিএনপিকে দেয়া হয়েছিল মাত্র 27টা আসন, যেটা সিলেক্টিভ বলতে গেলে, যে 27টা আসন দেয়া হয়েছিল আর বাকিগুলো সবই ভাগ করে আওয়ামী লীগ এবং তার আওয়ামী লীগের সঙ্গী সাথী যারা ছিল তাদেরকে দেয়া হয়েছিল। এখানে কেন দেয়া হয়েছিল? কারণ এই 2008 সালের নির্বাচনের পিছনেও দুইটা শক্তিশালী দেশ ছিল, যে দেশ দুইটা চেয়েছিল যাতে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আর এইবারের যে নির্বাচন, সেই নির্বাচনেও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনিও কোনো না কোনো দেশের আশীর্বাদ পুষ্ট একজন মানুষ। এগুলা অলিখিত হলেও বা অপ্রকাশ্য হলেও অনেকেই জানে বা সবাই জানে, কিন্তু অনেকে কথা বলে, কেউ কথা বলে না। তা এখন ঐতিহাসিক নির্বাচনটা হতে পারে কেন? যদি সেই নির্বাচনে অন্য রকমের কিছু মানুষের প্রত্যাশার বাহিরে যদি কোনো কিছু ঘটে যায়, মানুষের প্রত্যাশার বাহিরে যদি কোনো কিছু ঘটে যায়, তাহলে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে বা মানুষের ঐতিহাসিক সেটা হয়ে যায়। যদি অবাক হওয়ার মতো কিছু হয়ে যায় বা যদি মানুষের প্রত্যাশার বাহিরে কোনো কিছু হয়ে যায়, মানুষের চিন্তার বাহিরে কোনো কিছু হয়ে যায়, তাহলে মানুষ অবাক হয়ে থাকে বা সেটা ঐতিহাসিক হয়ে যায়। আর যদি গতানুগতিকভাবে মানুষের প্রত্যাশা থাকে যে আমরা অমুক দলকে ভোট দিব এবং সেই দলকে আমরা ক্ষমতায় নিয়ে আসবো, তারা ক্ষমতায় আসবে, তাহলে তো সেটা আর ঐতিহাসিক হয় না বা সেই নির্বাচনেও মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে না। তো এখানে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই কথা বলেছেন? তাই এখন টকশোতে বিভিন্ন জায়গায় আমরা দেখি বিভিন্ন সাংবাদিক বা বিভিন্ন রাজনীতিবিদ সবাই এক কথা বলে যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি, বিএনপি ভোট বেশি পাবে। তাদের যে অবস্থান, রাজনৈতিক অবস্থান, সেই থেকে তারা বিবেচনা করে সাধারণ মানুষ। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা বলেন কেন? তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি অন্য কোনো রাজনৈতিক দলকে, যারা ক্ষমতায় আসার মতো না বা তারা যোগ্য না, এরকম কাউকে কি তিনি নির্বাচিত করে নিয়ে আসতেছেন অন্য কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বা কোনো কৌশলের মাধ্যমে? কারণ আমরা জানি যে এই নির্বাচনের পিছনে পৃথিবীর দুইটা শক্তিশালী দেশ আছে, আর পৃথিবীতে রাষ্ট্রের বন্ধু হিসেবে কেউ নাই, সবাই বন্ধুরূপে আসে, কিন্তু যার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হাসিল করার জন্যই আসে। তাহলে এই বিদেশিরা কি চায়? বিদেশিরা চায় যে কোনো মতে একটা সংসদ গঠন হোক এবং দুর্বল একটা সরকার গঠন হোক এবং সংসদে যারা যাবে তারা যাতে কোনো বিতর্ক বা শক্তিশালীভাবে কোনো বিতর্ক করতে না পারে,
তারা যাতে সংসদে যায় আর আসে আর বেতনটা ভাতা নিতে পারে এই রকমের। কারণ শক্তিশালী একটি সংসদ হলে সেই সংসদে অত্যন্ত শক্তিশালী বিতর্ক হয়, যেখানে রাষ্ট্রের মূলনীতি থেকে শুরু করে অর্থনীতি, আইন কানুন সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুরূপে আলাপ আলোচনা হয়, পর্যালোচনা হয়, তারপরে একটা আইন গঠন হয়। আর যদি কোনো দুর্বল ব্যক্তিকে বা দুর্বল সংগঠনকে ক্ষমতায় নিয়ে আসা যায়, তাহলে তারা ওই বিদেশিদের দিকে তাকিয়ে থাকে, বিদেশিরাও তাদেরকে ভয় দেখায় যে তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু তোমাকে ফেলে দেয়া হবে, তোমাকে ক্ষমতায় রাখবো না। তো এতে বিদেশিদের লাভ। আর বিদেশিরা সবসময় যে দেশের প্রতি তাদের স্বার্থ আছে, সেই দেশের মানুষ যারা বা সেই দেশের কোনো দল যারা দেশের পক্ষে কাজ করে, যেমন বাংলাদেশকে নিয়ে বিভিন্ন দেশের স্বার্থ আছে, বাংলাদেশের গ্যাস নিতে হবে, বাংলাদেশের বন্দর বিভিন্ন কিছু আছে, এগুলো নিতে পারলেই তাদের খুশি তারা। এখন যদি কোনো দল মনে করে যে না এগুলা দেয়া যাবে না, এগুলো আমরা দেব না, এটা আমাদের দেশের সম্পদ, তাহলে ওই দলটাকেই বিদেশিরা অপছন্দ করবে, তারা যাতে ক্ষমতায় আসতে না পারে। তো এরকমভাবে কি ডক্টর মোহাম্মদ ইউনূস অন্য কোনো দলকে ক্ষমতায় আনতে চায় যারা খুবই দুর্বল, যারা জীবনেও ক্ষমতায় আসতে পারে নাই, বা যারা ক্ষমতায় আসার কোনো যোগ্যতা তাদের নাই বা জনসমর্থন নাই, এরকম কাউকে ক্ষমতায় বসিয়ে কি সে একটা ইতিহাস তৈরি করতে চায়, বা সে সারা পৃথিবীর বা সারা দেশবাসীকে অবাক করে দিতে চায়? এই প্রশ্ন রেখে জনগণের কাছে আমি শেষ করলাম। আপনারা কমেন্টে জানাবেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথার উদ্দেশ্য কী। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।